দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধা, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা। প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে পৌঁছেছেন অধ্যাপক ইউনূস, শুক্রবার শি জিনপিং এর সঙ্গে বৈঠক। দক্ষিণ কোরিয়ার ভয়াবহ দাবানল, মৃতের সংখ্যা বেড়ে 18, আহত হয়েছে অন্তত 19 জন। এবারে পুরো আয়োজন। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তাঁরা। শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিশিষ্টজনেরা। 71-এর স্বাধীনতাকে 24-এর গণঅভ্যুত্থান রক্ষা করেছে উল্লেখ করে সংস্কার ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণে প্রস্তুত জাতীয় শহীদ মিনার। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ প্রাঙ্গণে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা। পরে স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করেন রাষ্ট্রপতি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপতির প্রায় 20 মিনিট পর জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিন বাহিনী প্রধান ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যরা তাকে স্বাগত জানান। পরে স্মৃতির মিনারে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধে উপস্থিত অতিথি ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এরপর প্রধান বিচারপতি, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, উপদেষ্টা পরিষদের সদস্য, আমন্ত্রিত অতিথিরাও শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। এই দিবসে আমরা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশে আরো সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। জনগণকে আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই। 71 অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে 24। আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। আত্মোৎসর্গ করে যারা একটি দেশ দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, একটি মানচিত্র দিয়েছেন, স্বাধীনতার 55 বছরে এসে তাদের স্বপ্ন কি পূরণ হয়েছে? এটা একটা বড় প্রশ্ন। তাই তো স্বাধীনতা দিবসে আজকে সবাই মনে করছেন নতুন বাংলাদেশ গড়তে একদিকে যেমন ঐক্যমত্য খুব বেশি প্রয়োজন, অন্যদিকে আরও বেশি প্রয়োজন এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার বোধ জাগ্রত হওয়া। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। জুলাই গণঅভ্যুত্থানকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলেন তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথাই বলেছেন। স্বাধীনতা অর্জনের পর 1972 সাল থেকে প্রতি বছর 26 মার্চ নিয়মিত পালন করা হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দেশের জন্য আত্মদানকারী 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে হাজির হন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ। শহীদদের স্মরণে ভালোবাসার ফুল দিতে যাওয়া মানুষের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত। স্বাধীনতা দিবসে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি। আসলে স্বাধীনতার মুক্তিযুদ্ধের পরে বা আমরা যেই আশা ভরসাটা নিয়ে, আমাদের যেই প্রত্যয় নিয়ে আমরা মুক্তিযুদ্ধটা করেছিলাম, তার ফলাফল তো জনগণ এখনো সেভাবে পাচ্ছে না। স্বাধীনতা দিবসে আমরা এটাই প্রত্যাশা করি যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত সুন্দর একটা দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন রাজনৈতিক দলের নেতারা। এ সময় নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন তারা। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে
দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া, তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না। বিগত 54 বছরে এই যে মুক্তিযুদ্ধের অন্যতম স্বপ্ন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা, এটা অর্জিত হয় নাই। প্রকৃত স্বাধীনতা আমরা পাই নাই। এখন কিন্তু সকল শ্রেণী, ছাত্র, শ্রমিক জনতা আপনি দেখতে থাকবেন স্বাধীনভাবে মুক্তভাবে কিন্তু বিচরণ করছে। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সবসময় বড় বড় কাজগুলো আমাদের তরুণেরা করেছে। 71 সালে যারা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তাদের বয়স এদেরই মতো ছিল। 90 আমরা যখন আসলে এরশাদ বিরুদ্ধে লড়াই করি, তখন তো শুরু করার সময় আমরা তাদের চাইতে ছোট ছিলাম। গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক একটা সমতা ভিত্তিক, নারী পুরুষের এবং সকল নাগরিকের একটা, সকল ধরনের মানুষের একটা সমতার ভিত্তিতে, একটা ন্যায্যতার ভিত্তিতেই বাংলাদেশ গড়ে উঠবে, এটাই আমরা চাই। মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মিছিল করায় 3 জনকে আটক করেছে পুলিশ। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী লড়াই, অকাতরে আত্মদান ও বীরত্বের স্বাক্ষর রেখে 1971 সালে চূড়ান্ত বিজয় অর্জন করেছে বাঙালি জাতি। এতে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মেহেদি হাসান, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। 26 মার্চ বাঙালির কাছে গৌরবোজ্জ্বল একটি দিন। 54 বছর আগে ধ্বংসস্তূপ থেকে জন্ম নেয়া বাংলাদেশ কতটা শক্তিশালী ও উন্নত হয়েছে? স্বাধীনতার পূর্ণ সুফল কি এদেশের জনগণ পাচ্ছে? এখনও সাধারণ মানুষের মনে দ্বিধা ও প্রশ্ন, আমরা কতটা স্বাধীন? 60 বছর বয়সী রাবেয়া বেগম কারওয়ান বাজারে সবজি কুড়িয়ে যার দিন কাটে। স্বাধীনতা তার কাছে একবেলা ভাতের সাথে লবণ মেখে খাওয়া। স্বাধীনতা দিবসের সত্যিকার কোনো অর্থই নাই বেশিরভাগ শ্রমজীবী মানুষের কাছে। কর্ম করে খাইতে আছি, কর্ম আগেও করছে, এখনো করছে, সুন্দরভাবে চলাফেরা করতে যাই, বাঁচতে যাই, এটাই আমাদের স্বাধীনতা। স্বাধীনতা দিবসে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা চান সাধারণ মানুষ। সব কিছুতেই সুন্দরভাবে অধিকার থাকবে, এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা। অন্যকে আমার চিন্তার পরিপন্থী হলেই তাকে একটা ট্যাগ লাগিয়ে দেবে, এরকম এই ব্যাপারগুলো দিয়ে আমাদের বের হওয়া উচিত। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশে শান্তি ফিরে আসুক, নারীর পথ চলা নির্বিঘ্ন হোক, এমন চাওয়া কারো কারো। আমরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি, রাস্তাঘাটে এখন মেয়েদের প্রতিনিয়তই দেখেন ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। আসলে আদৌ কি আমরা স্বাধীনতা অর্জন করেছি? অর্থনৈতিক সাম্য থেকে শুরু করে সবগুলো নিরাপত্তা যেন আমরা এই বাংলাদেশে পাই। একটি মানবিক দেশ গড়ার প্রত্যাশা সাধারণ মানুষের। 16 বছরের গণতন্ত্রহীনতার পর দেশে এবার নতুন প্রেক্ষাপটে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি নারী পুরুষ নির্বিশেষে সবার নিরাপদ ও নির্বিঘ্ন পথ চলা যাতে নিশ্চিত হয়, স্বাধীনতা দিবসে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ সময় বিকেল 4:15টায় চীনের হাইনান প্রদেশের কিউনাইহাই কও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন অধ্যাপক ইউনুস। চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর এই সময় তাকে স্বাগত জানিয়েছেন। এর আগে দুপুর 1টায় চীনের বিশেষ একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। প্রধান উপদেষ্টা এই সফরে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার রোয়াও সম্মেলনের প্ল্যানারি সেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। একই দিন তার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুইয়াংয়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে। শুক্রবার বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন অধ্যাপক ইউনুস। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যু আর সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদবাজারের খবর। দর্শক, শেষ মুহূর্তে জমে উঠেছে দেশের বিভিন্ন জেলার ঈদের বাজার। ক্রেতাদের পদচারণায় মুখর বিপণী বিতানগুলো। ছিনতাইকারীদের দৌরাত্ম্য ঠেকাতে মাঠে রয়েছে পুলিশের একাধিক দল।
কেনাকাটার ধুম পড়েছে ফেনীর বিপণী বিতানগুলোতে। সকাল থেকে মধ্যরাত ফুটপাত থেকে অভিজাত শপিং মল সব জায়গায় হরদম কেনাকাটা চলছে। পছন্দের পোশাক বেছে নিতে ক্রেতারা ছুটছেন নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলোতে। অনেক দাম আছে এখানে, মানে টাকা হলে জামা হয় এরকম আর কি। অনেক কিছু নেওয়া হয়েছে, ড্রেস নিলাম, জুতা নিলাম। দামটা হচ্ছে না, এতে আমরা অত্যন্ত খুশি ব্যবসায়ীরা। আর বেচা কিনা আমাদের আগের সাথে অনেক অনেক ভালো। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় মার্কেটগুলোতে চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকের পাশাপাশি মাঠে রয়েছে পুলিশের একাধিক টিম। বরগুনায় স্বাদ ও সাধ্যের সমন্বয়ে পছন্দের পোশাকটি বেছে নিতে বিপণী বিতানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। বাবার কাছে আমি যেটাই আবদার করি সেটাই সে দেয়। ছেলের জন্য জামা কিনবো, প্যান্ট কিনবো, দাম এখন পর্যন্ত চয়েসে আনতে পারিনি, দেখি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বিকিকিনি। মার্কেটের শাড়ি, প্রসাধনী আর জুতার দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রেতারা জানান, এবছর ভারতের কোনো পণ্য না আসায় দেশি পণ্যের চাহিদা বেশি। পাকিস্তানি পোশাকও মোটামুটি চলে, দেশি প্রোডাক্টটা তার থেকে বেশি চলে। এখন হচ্ছে কাস্টমারের চাপ আছে। এদিকে শেষ মুহূর্তের কেনাকাটায় একই চিত্র কুষ্টিয়ার বাজারগুলোতেও। ছোট বড় শপিং কমপ্লেক্স ও দোকানগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। এত দাম হলে তো কিছু কিনতে পারতেছি। সকাল থেকে ঘুরছি, মার্কেটে কেনাকাটা করতে পারছি না। খুরসাও মনে করেন যে রেট কমাচ্ছে না। দামের বেলায় গতবার ছিল যা, তার চেয়ে একটু হালকা একটু বেশি আছে। তুলনা মাফিক সেরকম কাস্টমার নাই। ব্যবসায়ীরা জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্যান্য বছরের তুলনায় এবার ক্রেতা কম। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। দেশের অন্যতম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সাতক্ষীরা জেলার নলতায়। মাসব্যাপী এই ইফতার আয়োজন চলে আসছে ৯০ বছর ধরে। এতে একসাথে প্রতিদিন ৬,০০০-এর বেশি মানুষ ইফতারে অংশ নেন। বড় বড় হাঁড়িতে বিশাল আয়োজনে চলছে রান্নার এই কর্মযজ্ঞ, যা খেতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন রোজাদার ব্যক্তিরা। ধনী গরিব ভেদাভেদ ভুলে এক কাতারে বসে ইফতার করেন সবাই। ইফতারের মেনুতে থাকে ছোলা, সিঙ্গারা, সিদ্ধ ডিম, ফিরনি, চিড়া, কলা ও খেজুর। ইফতার তৈরিতে প্রতিদিন লাগে 280 কেজি আলু, 222 কেজি ময়দা এবং 74 কেজি তেল। এছাড়া প্রয়োজন হয় 150 কেজি চিড়া ও 40 কেজি খেজুর। আর প্রতিদিন 15 মণ দুধের ফিরনি তৈরির পাশাপাশি সেদ্ধ করা হয় 6000 পিস ডিম। আমরা এখানে ইফতারির এই কাজে নিয়োজিত আছি মোট 36 জন। মাসব্যাপী ইফতারিতে যে পানিগুলো লাগে, পানিগুলো আমরাই সরবরাহ করি। এই ইফতার প্রস্তুতে প্রতিদিন খরচ হয় 2.5 থেকে 3 লাখ টাকা। আয়োজক কমিটির পাশাপাশি এই অর্থের যোগান দেন দেশের বিত্তবান ও প্রবাসীরা। তারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের আহ্বান জানাই যে তারা যেন অ্যাটলিস্ট একদিন হলেও এখানে এসে ইফতারিতে অংশগ্রহণ করেন। স্রষ্টার ইবাদত ও সৃষ্টির সেবা, এই লক্ষ্যে 1935 সাল থেকে চলছে এই আয়োজন। প্রতি বছরই বাড়ছে এর পরিসর ও রোজাদারদের সংখ্যা। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে 18 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত আরও 19 জন। দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় এমন তথ্য নিশ্চিত করেছে। এটিকে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল আখ্যা দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু। বর্তমানে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন তিনি। এখন পর্যন্ত প্রায় 17,000 হেক্টর বনভূমি পুড়ে গেছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির 23,000-এর বেশি মানুষকে। প্রায় 5,000 সামরিক সদস্য, হাজার হাজার দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের সাথে যোগ দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারও। দাবানলে 1300 বছরের পুরনো বৌদ্ধ মন্দির সহ বেশ কয়েকটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বুধবার আগুন নিভানোর সময় একটি অগ্নি নির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। খেলার খবর। ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করার পর শিলং থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে মঙ্গলবার স্বাগতিক ভারতের সাথে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। একের পর এক সুযোগ নষ্টের মহড়ায় ভারতকে হারানো হয়নি বাংলাদেশ দলের। তারপরও 1 পয়েন্টের তৃপ্তি নিয়েই সকালে ভারত ছাড়ে জামাল ভুঁইয়া, তপু বর্মনরা। আন্তর্জাতিক বিরতি চলতে থাকায় দলের সঙ্গেই দেশে ফিরছেন হামজা দেওয়ান চৌধুরী।
দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সন্ধ্যার সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধা, স্মৃতিসৌধে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা। প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে পৌঁছেছেন অধ্যাপক ইউনূস, শুক্রবার শি জিনপিং এর সঙ্গে বৈঠক। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল, মৃতের সংখ্যা বেড়ে 18, আহত হয়েছে অন্তত 19 জন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।